উনি চিৎকার করে বলতেছে গুলি করেন না, গুলি করেন না। এর মধ্যে গুলি করে দিছে। আর ওই গুলির সাথে সাথে এই বাচ্চাটা ওই পারভিনকে না আঁকড়ায় ধরছে, জড়ায় ধরছে, এবং জড়ায় ধরে না তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে। পারভিন এই আদালতে বলতেছিল মানুষ যে কিভাবে মারা যায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সেটা আমি টের পাইছি আমার বুকের মধ্যে। কারণ এই বাচ্চাটা আমাকে এভাবে শক্ত করে জড়ায় ধরে রাখছিল, তারপর একটা টাইমে ঢইলা করছে। আর পারভিনও তখন তার সাথে সাথে ওই রাস্তায় শুয়ে পড়ে। আর উনি একটুখানি মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে যে আর কোনো গুলি হবে কিনা বা কে গুলি করতেছে। ওই টাইমে ভাই ঝাঁঝরা, গুলির ঝাঁঝরা এসা ওই যে স্প্লিন্টার গুলা উনার মুখে চোখে লাগে, সঙ্গে সঙ্গে উনি অন্ধ হয়ে যায়, আর চোখে কিছু দেখতে পাইতেছিল না। এর মধ্যে বাচ্চাটাকে অনেকক্ষণ ঝাঁকি দিছে, দেখে কোনো নড়ে না। উনি বুঝতে পারতেছিল যে বাচ্চাটা আর নাই পৃথিবীতে। উনি বাচ্চাটাকে রাইখা উনি হামাগুড়ি দিয়া কিছু দূরে যায় চিৎকার করতেছিল। তারপর একজন রিক্সাওয়ালা ভাই উনাকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। উনি ওনার হাজবেন্ডকে ফোন দেয়, হাজবেন্ড আসে। আর হাসপাতালের ভিতরে তখন ভাই আহত আহত মৃত্যু যন্ত্রণায় অনেকেই চিৎকার করতেছিল। পারভিন বলতেছিল চিৎকার গুলো আমি নিতে পারতেছিলাম না, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তখন বিচারক উনাকে জিজ্ঞাসা করছে আপনি কি চান? তা আমি চাই শেখ হাসিনার বিচার। কারণ এই যে পুলিশরা গুলি করছে, এই পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার অনুমতি ছাড়া এই পুলিশ গুলি করে নাই। আমি ওই শেখ হাসিনার বিচার চাই। উনি আরো একটা কথা বলছে যেটা সবাইকে কাঁদাইছে এখানে, মাননীয় বিচারক দেখেন আমার পেটে এখন একটা সন্তান, আমার দুইটা সন্তান বাসায়, আমি অন্ধ, আমি আমার জীবনটা কিভাবে পার করব? কিন্তু আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাচ্ছি না, আমি চাচ্ছি বিচার। কারণ এই বিচারটা যদি না হয় ভবিষ্যতে আবার যারা ক্ষমতায় আসবে তারাও পুলিশকে বলবে গুলি চালাইতে, আর পুলিশ সেই হুকুমটাই জারি করবে, পুলিশ আমাদের উপরে গুলি করবে, আমাদেরকে মেরে ফেলবে। আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালত হাতে সোপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে, তিনি আমাকে অনুরোধ করেছিলেন। অনেকে আমাকে সাবেক এবং বর্তমান, আমি মনে করেছি যে মেসেজটা আমি এখন দিতে যাচ্ছি সেটা হলো, আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে জেনারেল পুরো আদালতে, আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি, আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয়, এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে। আমার আরমানের মতো, এমএসআর মারুফের মতো, মাইকেল চাকমার মতো, হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয়, পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয়। আমি বইয়ের গণনায় যাচ্ছি না, আপনারা বই পড়ে নেবেন। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি। একটা মেসেজ, যারা ভবিষ্যতে রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। ব্যারিস্টার আরমান তার পেশা জীবনের প্রথম মামলা হলো আমাকে যে স্বৈরাচার সরকার 2009 চাকরি দিয়ে বহিষ্কার করলো, সেটার মামলা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক লড়েছিলেন। ব্যারিস্টার রাজ্জাকের সহকারী হিসাবে ব্যারিস্টার আরমান এই মামলা করেছে, তার সাথে সার্বক্ষণিক জনতা, এবং তার পেশা জীবনে এটা প্রথম মামলা। তো তার বাবার সাথে একটা অদ্ভুতভাবে আমার পরিচয় হয়েছে এবং সম্পর্ক হয়েছে, তার সাথে হয়েছে। এবং আমাকে 2009 বের করে দেওয়ার পর থেকে আমাকে গুম করার আগ পর্যন্ত আমি এমনি কাশেম আলী ভাই ডাকনাম মিন্টু ভাই নামে ডাকি, মিন্টু ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, কারণ আমি অনেক স্কুলে কনসালটেন্ট ছিলাম এবং উনি কিছু, তার মধ্যে কয়েকটা স্কুলে উনি চেয়ারম্যান ছিলেন। তো তাদের সাথে আমাদের সম্পর্ক এটা আত্মার সম্পর্ক। আমি যেটা বলি সেটা হলো যে যারা আমার চাচা, মামা, খালা, ফুফু, আমার সন্তান, তাদের সাথে আমার রক্তের সম্পর্ক। তারা হলো আমার রক্তীয়, তারা আমার আত্মীয় না। কিন্তু বীর কাশেম আলী, ওনার পরিবার, আরমান এবং আরো অনেক আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের সাথে আত্মার সম্পর্ক, তারা হলো প্রকৃত আত্মীয়। অনেক রক্তীয় আছে যারা আত্মীয় হয় না, অধিকাংশ আত্মীয় রক্তীয় হয় না। আত্মার সম্পর্ক কিন্তু অনেক গভীর সম্পর্ক। এই জন্য আমার অন্য একটা প্রোগ্রাম আছে, আমি চেঞ্জ করে এসছি এবং অনুরোধ করেছি আমাকে তারা দিয়ে ছেড়ে দেওয়ার জন্য। আমি কথা বলে চলে যাব। আমি যে আইডিয়া নিয়ে কথা বলতে গিয়েছি সেটা হলো জুলাই বিপ্লবটা কি ছিল। 1 নম্বর, এটা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা বিস্ফোরণ। পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব নেই যেখানে 5-6 বছরের শিশু থেকে 80-90 বছর বৃদ্ধ অংশগ্রহণ করেছে, সকল শ্রেণী পেশার পুরুষ নারী সবাই অংশগ্রহণ করছে, এমন কোনো ইতিহাস নেই। এত অল্প সময় একটা বিপ্লব সফল হয়েছে এমন কোনো নজির নেই। এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য? এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে। আমরা সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতি, বৈষম্য, জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই। গত 14 মাস আমরা এই কাজ নিয়ে কোনো কাজ করেছি বলে আমি মনে করি না। আমি যখন
মুক্তির পর প্রায় 3 মাস হাসপাতালে ছিলাম তখন এবং এরপরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে, বিশেষ করে গুমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয়। এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে? আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে, কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদগামী অফিসার জড়িত ছিল আমার সাথে। এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে, কারণ আমার প্রতিটি শিরা উপশিরা অনুপরমাণু রক্তবিন্দু লোমকূপ একজন সৈনিক, দেশপ্রেমিক সৈনিক, জীবন উৎসর্গ করা সৈনিক। যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র, আমার ছোট ভাই, আমার ছাত্র, আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো? ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর মি। আমি রসুলের একটা হাদিস মনে করেছি, নবুয়তের 21তম বছরে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির গায়ে ধরা পড়ল। তো যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে, তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল। তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলে চুরি করলে হাত কাটতে হবে, এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে, এটা কি ব্যাপার? তো সবাই তখন পরামর্শ করলো কি করা যায়। তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন, রসুলের উঠে বসা ছিল উসামা বিন জায়েদ, আমরা পালকৃত জায়েদের ছেলে। তো সবাই ভাবলো এই ছেলেটাই সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওনার কাছে, তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা। যখন উসামা রসুলের কাছে অনুরোধ করলেন, উনি রেগে গেলেন এবং বললেন, তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো? আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার চুরি করা হাত কাটার আদেশ দিতাম। এবং তারপর তিনি বললেন, তোমাদের পূর্বের নবীদের উম্মতটা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজে উচ্চপদস্থ যারা সেখানে তারা নমনীয় থাকতো এবং যারা নিম্নপদস্থ তাদের কঠোর অবলম্বন করতো। এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই। আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালত হাতে সুপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে, উনি আমাকে অনুরোধ করেছিলেন, অনেকে আমাকে সাবেক এবং বর্তমান। আমি মনে করেছি যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো, আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে জেনারেলগুলো আদালতে, আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি। আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয়, এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে। আমার আরমানের মতো, এমএসআর মারুফের মতো, মাইকেল চাকমার মতো, হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয়, পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয়। আমি বইয়ের গণনায় যাচ্ছি না, আপনারা বই পড়ে নেবেন। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি। একটা মেসেজ যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না? হাদিসে আছে মা সন্তানকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে। তারপর সেই আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন? কারণ এটা একটা ডেটারেন্ট, এটা প্রতিরোধক, প্রতিবন্ধক হিসেবে কাজ করে। একটা হাত কাটলে 1000টা চুরি বন্ধ হবে। আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের, এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে। ওটা বন্ধ করতে হবে, ওটা বন্ধ করার জন্য আমি মামলা করছি। দ্বিতীয়, ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া, পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে। আমাদের শপথ হলো আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দেব। আমরা যখন কমিশনিং হয়, আপনারা জানেন আমাদের একটু পাসিং আউট পিরিয়ড বলে, আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে। এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না, এই শপথ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সংবিধানের জন্য। এবং এই 25 জন সে কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি, বাইরে এসে করেছে। এই মামলায় যদি এত শাস্তি হয়, ভবিষ্যতে ডিজিএফআই, এনএসআই, র্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে, তারা 100 বার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনুগত্য করবো কিনা। আল্লাহ সূরা নিসা 4 নম্বর 64 নম্বর আয়াতে বলে চাদিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আদেশ মানে রাসূলের আদেশ মানা, তার মানে রাসূলের আদেশ মানা আমাদের জন্য ফরজ। এরপর আল্লাহ বলেছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমার উপরস্থ যারা তাদের আদেশ মানো, কিন্তু আল্লাহ এবং রাসূলের আদেশ মানতে হবে শর্তহীন। আর যারা উপরস্থ তাদের আদেশ মানতে হবে, আল্লাহ আদেশের পরিপন্থী হলে মানা যাবে না, এটা আল্লাহর হুকুম। রাসূল বলছে অন্ধ কাজে আনুগত্য নাই। এই মেসেজে যদি দিয়েছে যেন কেউ অন্ধ কাজে আনুগত্য না করে, যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না।
তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, গণমাধ্যমের কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন। আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে মামলা করেছি, এটা তাদেরকে আদালতে হাজির করেছে। আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক, আমি চাই তার সুবিচার পাক, কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাতে হয়। এক ভাই বলে গেছে সন্তানদের কথা, আমাকে যখন নিয়ে যায় আমার ছোট সন্তান 15 বছর আমার বুকের উপর ঘুমাতো, আমার ছোট মেয়ে 3 বছর 4 মাস আমি ছাড়া বেড়ে উঠেছি। এই কষ্ট কোনো দিন দূর করা যাবে না, যে সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংসার চালাতে হয়েছে। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান এই দেশে কেন পৃথিবীতে কোথাও যেন কোনো জুলুমের শিকার না হয়, কষ্টের শিকার না হয়, এই মেসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে। ভবিষ্যতে কোনো স্বৈরাচারের দেশে জন্ম না হোক, ভবিষ্যতে কোনো অন্ধ আনুগত্য করে জেনারেল পয়দা না হোক। আমরা সবাই সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বাংলাদেশে থাকতে চাই। আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায়, তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়। বিচারিক সংস্থা বেরোতে হবে, সুবিচার পাক, এটা আমি চাই। আমি আশা করি আরমানের বইটা পড়ে সবাই অনেক কিছু জানতে পারবেন। আমার বই লিখেছি, কারণ হাসিন বই লিখেছে। বই লেখাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ন্যায় শাসন প্রতিষ্ঠা করা। আমি এই উদ্দেশ্য নিয়ে আমি লড়ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার জুলাই বিপ্লবের মাঝে আমার পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে। আমি যেন আমার পুনর্জন্মে এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য কাজ করতে পারি, আপনার সবার কাছে দোয়া চাই। এই দুনিয়ার মধ্যে ওই মানুষটাই বুদ্ধিমান, যে মানুষটা ঠিক সময় নিজেকে বোকা বানাইতে পারে, মানে বোকার ভূমিকায় অভিনয় করতে পারে। মানে এই সময়টা আমি বোকা, তোরাই চালাক, যা আমি বোকা, এই জিনিসটা যে করতে পারে সে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান। কথাটা কেন বললাম জানেন? কথা বললেই যে আপনি বুদ্ধিমান হবেন তা না, কথা যত কম বলা যায়। আমি শেখ হাসিনা এবং আশেপাশের অনেকের কথাই বলবো আজকে। প্রথম শেখ হাসিনাকে দিয়ে শুরু করি, প্রাক্তন প্রধানমন্ত্রী। উনি কিন্তু ঠিক টাইমে যদি চুপ হয়ে যেত, নিজেকে বোকা প্রমাণ করতে পারতো, তাহলে ওনাকে আমি বুদ্ধিমতী বলতাম। আমি কখনো ওনাকে বুদ্ধিমতী বলতে চাই না, কারণ আমার কাছে, আমার দৃষ্টিতে উনি বোকা। কারণ কি জানেন? উনি যখন দেখলো যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে বিচার ওপেন হয়ে গেছে, আর আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালটা যে কি উনি তো জানে, কারণ এই ট্রাইব্যুনালেই উনি অনেককেই ফাঁসিতে ঝুলাইছে। এর ক্ষমতা সম্বন্ধে ওনার জানা আছে তো, তাই না? এটা জানার পর যদি উনি একটু বোকা শাস্ত, একটুখানি এইটুক বইলা দিত যে দেখেন লাস্ট 36 দিনে বা লাস্ট 20 ডেজে যা কিছু হয়েছে বাংলাদেশে আমি থাকাকালীন, এগুলো ছিল আমার ভুল, আমার মিস্টেক। যেটা জয় বলছে, সজীব জয় বলছে না মিস্টেক, ওই মিস্টেক শব্দটা যদি বলতো, যেটা আমার ভুল ছিল, আমি অন্যদের প্ররোচনায় এই কাজগুলা করছি, এরকম একটা বোকা বোকা কথা যদি বইলা দিত, তাহলে দেখেন উনার উকিল অন্তত এই বিচার ট্রাইব্যুনালে লড়াই করতে পারতো, তর্ক যুক্তি দাঁড় করাইতে পারতো যে আমার মক্কেল, ইউর অনার, আমার মক্কেল এখন অনুশোচনায় ভুগতেছে। উনি এতটা বিবেকের ধ্বংসনে আছে যে উনি চুপ হয়ে আছে, দেখেন না, উনি কোনো কথা বলে না। এটা বলতে পারতো যখন থেকে বিচার ট্রাইব্যুনাল আরম্ভ হয়েছে, তখন থেকে যদি চুপ হইয়া ওরকম একটা বোকা বোকা কথা বইলা দিত, তাহলে উনার উকিল উনার পক্ষ হইয়া আজকে এই জেরা করতে পারতো, তাই না? কিন্তু উনি তো তা করেন নাই, বরঞ্চ মামলাটাকে আরো সহজ করে দিছে। কিভাবে সহজ করছে? উনি বলছিল না আমার বিরুদ্ধে 225টা মামলা হয়েছে, তো তাহলে 225 জনকে হত্যা করার লাইসেন্স পাইয়া গেলাম। বলছে না ভাই, এই ধরনের একটা কথা বলছে। একজন অপরাধী যদি এই ধরনের হুমকি দেয়, অনেক সাক্ষী তো ভাই সাক্ষী দিতে আসবে না, ভয় সাক্ষী দিতে আসবে না। আদালতে ওই কথাগুলাই বলা হয়েছে যে সাক্ষীদেরকে উনি ভয় দেখাইতেছে, ওনার ভয় শোনানো হয়েছে। উনি আরো বলতেছিল না তোমাদের কি বইলা দিতে হবে, তাদের বাড়িঘর ছিল না, মানে আগুন জ্বালাও, কিছু হাদিয়া দিয়া দাও। আবার এই কথাও বলছে এবার আইসা আমি কোনো উন্নয়ন করুন না, এবার আইসা ময়লা সাফ করুন, ময়লা। তার মানে কি জানেন? আওয়ামী লীগ ছাড়া যেসব দল আছে, বিএনপি, জামাত, এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নাম ছিলেন মাঠে, সবাই অডিও ভিডিও কল বাছাই কইরা এই ময়লাটাই সাফ করতে চায় উনি, এই ময়লাটা সাফ কইরা ফেলাইবো। কত বড় হুমকি, চিন্তা করেন। ওই হুমকি গুলাই এখন আদালতে পেশ করছে, এবং এটা আমলে নিছে প্রধান বিচারক এবং মহামান্য বিচারক, ওইটা আমলেও নিছে। দেখেন এই আদালতে একটা সাক্ষী, খুব করুণ কাহিনী, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে জানেন, জানেন না। উনি হলেন পারভিন বেগম। পারভিন বেগমের পেশা ছিল রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কিন্তু পুরুষদের পেশা, আমরা জানি। ইদানিং দেখবেন অনেক মা বোন রাজমিস্ত্রিদের সহকারী হিসাবে কাজ করে। পারভিন বেগম তেমনি একজন রাজমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করত, ইট বালু সিমেন্ট এগুলা আগায় দিত, অর্থাৎ রাজমিস্ত্রির সহকারী। চিন্তা করেন কত কষ্টের কাজ। সেই কাজ শেষ কইরা এই জুলাই 36 দিনের জুলাই শেষের দিকে উনি যাত্রাবাড়ির রাস্তা পার হইতেছিল। রাস্তা পার হয়ে দেখে শত শত লাশ পড়ে রয়েছে, রক্তে রাস্তা ভাইসা গেছে। একটু দূরে দেখে 12-13 বছরের একটি ছেলে
তার গলায় আইডি কার্ড ঝুলতেছে এবং পাশে তার বইপত্র পড়ে রয়েছে, বই ব্যাগটা পড়ে রয়েছে। ওনার বুকের মধ্যে লাগে, কারণ ওনার একটা সন্তান মারা গেছে ওই বয়সের। উনি দৌড়ে যায় ওই বাচ্চাটাকে কোলে নেয়, দেখে যে তখনও বাচ্চাটা বাইচা আছে। উনি ভাবতেছে তাকে হাসপাতালে নিয়ে যাবে, এর মধ্যেই দেখে কিছু দূরে পুলিশ আমার বন্দুক তাক করছে। উনি চিৎকার করে বলতেছে গুলি করেন না, গুলি করেন না। এর মধ্যে গুলি করে দিছে, আর ওই গুলির সাথে সাথে এই বাচ্চাটা ওই পারভিনকে না আঁকড়ায় ধরছে, জড়ায় ধরছে, এবং জড়ায় ধরে না তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে। পারভিন এই আদালতে বলতেছিল মানুষ যে কিভাবে মারা যায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সেটা আমি টের পাইছি আমার বুকের মধ্যে, কারণ ওই বাচ্চাটা আমাকে এভাবে শক্ত করে জড়ায় ধরে রাখছিল। তারপর একটা টাইমে ঢইলা পড়ছে, আর পারভিনও তখন তার সাথে সাথে ওই রাস্তায় শুয়ে পড়ে। আর উনি একটুখানি মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে যে আর কোনো গুলি হবে কিনা বা কে গুলি করতেছে। ওই টাইমে ভাই ঝাঁঝরা, গুলির ঝাঁঝরা এসা ওই যে স্প্লিন্টার গুলা উনার মুখে চোখে লাগে, সঙ্গে সঙ্গে উনি অন্ধ হয়ে যায়, আর চোখে কিছু দেখতে পাইতেছিল না। এর মধ্যে বাচ্চাটাকে অনেকক্ষণ ঝাঁকি দিছে, দেখে কোনো নড়ে না। উনি বুঝতে পারতেছিল যে বাচ্চাটা আর নাই পৃথিবীতে। উনি বাচ্চাটাকে রাইখা উনি হামাগুড়ি দিয়া কিছু দূরে যায় চিৎকার করতেছিল। তারপর একজন রিক্সাওয়ালা ভাই উনাকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। উনি ওনার হাজবেন্ডকে ফোন দেয়, হাজবেন্ড আসে, আর হাসপাতালের ভিতরে তখন ভাই আহত আহত মৃত্যু যন্ত্রণায় অনেকেই চিৎকার করতেছিল। পারভিন বলতেছিল চিৎকার গুলো আমি নিতে পারতেছিলাম না, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তখন বিচারক উনাকে জিজ্ঞাসা করছে আপনি কি চান? তা আমি চাই শেখ হাসিনার বিচার, কারণ এই যে পুলিশরা গুলি করছে এই পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার অনুমতি ছাড়া এই পুলিশ গুলি করে নাই। আমি ওই শেখ হাসিনার বিচার চাই। উনি আরো একটা কথা বলছে যেটা সবাইকে কাঁদাইছে এখানে, মাননীয় বিচারক দেখেন আমার পেটে এখন একটা সন্তান, আমার দুইটা সন্তান বাসায়, আমি অন্ধ, আমি আমার জীবনটা কিভাবে পার করব? কিন্তু আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাচ্ছি না, আমি চাচ্ছি বিচার। কারণ এই বিচারটা যদি না হয় ভবিষ্যতে আবার যারা ক্ষমতায় আসবে তারাও পুলিশকে বলবে গুলি চালাইতে, আর পুলিশ সেই হুকুমটাই জারি করবে, পুলিশ আমাদের উপরে গুলি করবে, আমাদেরকে মেরে ফেলবে। আমরা শেখ হাসিনার বিচার চাই। দেখেন একজন মা, একজন বোন রাজমিস্ত্রির কাজ করে, বুঝছেন তো কত কষ্টের কাজ করে উনি তার জীবন চালাইতো, তার সংসার চালাইতো। আজকে তার চোখ নাই, কিন্তু চোখ তো আছে ডক্টর ইউনূস স্যারের, চোখ তো আছে তাজুল ইসলামের, চোখ তো আছে শিশির মনিরের। হ্যাঁ ভাই, ভয়েস অফ শহীদ, উনারাই হচ্ছে শহীদের কণ্ঠ, শহীদদের ভয়েস উনারা, শহীদের কণ্ঠ উনারা। শহীদরা তো পৃথিবীতে নাই, ওনাদের রক্তের সঙ্গে কথা দিছে এই দেশের মাটিতে বিচার হবেই, আর সেই বিচারটাই হইতে যাচ্ছে। কিন্তু বিচার নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা আগামী নির্বাচন, গণতন্ত্রের মুক্তি দেওয়ার জন্য নির্বাচন করতেই হবে। নির্বাচন করলেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে। গত 54 বছর নির্বাচিত বহু সরকার দেখছি, আগামীতেও দেখবো, কিন্তু সেটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট, আমার আজকের সাবজেক্ট শহীদের কণ্ঠ। এই শহীদের কণ্ঠ কি রোধ করা যাবে? যাবে না। শহীদের কণ্ঠ রোধ করা যাবে না, ডক্টর ইউনূস স্যারের কণ্ঠ রোধ করা যাবে না, তাজুল ইসলাম সাহেবের কণ্ঠ রোধ করা যাবে না। এরকম অনেক শিশির মনির পিছনে দাঁড়ায় রয়েছে ভাই, সবাই দেখতে পাবেন, কারোই কণ্ঠ রোধ করা যাবে না। সবচেয়ে বড় প্রবলেমটা কি দাঁড়াইছে জানেন? সবচেয়ে বড় দলের সাথে বড় প্রবলেমটা এই 72-এর সংবিধান, 74-এর সংবিধান, ওই সংবিধানটা পরিবর্তন করতে চায় না, ওই সংবিধানে হাত দিতে চায় না। এই জুলাই সনদপত্রের নামে যা কিছু লেখা হয়েছে সব কিছু আমরা সংসদে বৈশা করুম। এখন করলে ভবিষ্যতে আইসা 15-20 বছর পর কেউ আইসা যদি আবার মামলা ঠিকা দেয়, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত অথবা এই সংবিধান যারা চেঞ্জ করছে তাদেরকে যদি আবার ফাঁসিতে ঝুলায়, এরকম একটা কথা বড় দল থেকে সবসময় বলে আসতেছে, এখনো বলে। কেন বলে জানেন? কেন এই 72-74-এর সংবিধান বদলাইতে চায় না? এর পিছনে কারণটা বুঝেন? এর পিছনে ভাই কারণ একটাই, এটা বদলাইতে গেলে কি আসে? 24-এর সংবিধান আসে। 72-71-এর সংবিধানটা যদি আপনি বদলাইতে চান, বদলায় কি আসলো? 2024-এর সংবিধান। অর্থাৎ আপনার ঘরের যে পুরনো টেলিভিশনটা, ওইটা আপনি বদলায়া লেটেস্ট মডেলের একটা টেলিভিশন আনলেন, যেটা দিয়ে আপনি সারা বিশ্ব দেখতে পাবেন। ওই টেলিভিশনটা আনলে পুরান টেলিভিশনটা তো আপনাকে ফেলে দিতে হইতাছে, তার মানে পুরনো সংবিধানটাকে ফেলে দিতে হইতাছে। আর পুরনো সংবিধানটা ফেলে দিলে ওনাদের রাজনীতির অনেক বয়ান ফেলে দেওয়া হয়, অনেক কথাই ওনারা বলতে পারবে না।
কোন কথাগুলা, যে কথাগুলা 13-14 মাস বলতে বলতে এখন আইসা থামছে, ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, ওই খেলাটা আর খেলতে পারবে না। কারণ স্বাধীনতার বিপক্ষে যারা, তারাই তো 24-এ আইসা নতুন একটা সংবিধান দিল। তার মানে কি সবাইকে ওই সংবিধানের মধ্যে দিয়ে চলে আসতে হবে। পুরানা সংবিধান নিয়ে আর আলোচনা করা নাই। ওই সংবিধানে যা যা লেখা আছে ওই বয়ানগুলো আর টিকে না। আর ওই বয়ানগুলো না টিকলে ওনাদের রাজনৈতিক বক্তব্যটাও আর থাকে না। কি রাজনীতি করবে? ওনাদের তো রাজনীতির মধ্যে অনেক কথা নিয়ে আসতে হয়, স্বাধীনতার ঘোষক, আবার কেউ নিয়ে আসতে হয় জাতির পিতা। এই যে ব্যাপারগুলো 71-এর পক্ষে বিপক্ষে, রাজাকার, আলবদর, পাকিস্তান, ইন্ডিয়া, এইগুলাই তো মেইন বয়ান এই দেশের রাজনীতি। এই বয়ানগুলার কবর হয়ে যায়। কারণ জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো নতুন সংবিধান আইলে নতুন বাংলাদেশের আলোচনা সামনে চলে আসবে। এইটাই হলো মেইন, ওনাদের ওই সংবিধানই মেইন। পারভিন যে চোখে অন্ধ, তার যে পেটে সন্তান, তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কারো চিন্তা নাই। এই যে 1400 শহীদ হইল, এই শহীদের মা বাপদের কি চাওয়া সেটা নিয়ে চিন্তা নাই। এই যে 30-35 হাজার পঙ্গু হয়ে আছে, তাদের কি চাওয়া সেটা নিয়ে কোনো কথা নাই। সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। সবাই মাথা ব্যথা তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচিত সরকার এসে সব ঠিক করে ফেলাবে। কিন্তু এটা তো অনেকেই বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি না। যারা শহীদ তারাও ভাই ওপার থেকে এই কথা বিশ্বাস করে না। আর জীবিত শহীদরা তো করেই না। হাসনাত আব্দুল্লাহ, এই যে নাহিদ ইসলাম, সার্জিস, এরকম অনেক শত না ভাই, হাজার লক্ষ শহীদ বাইচা আছে, যারা জুলাই গণ অভ্যুত্থানের জন্য রাস্তায় নামছিল। কি কারণে রাস্তায় নামছিল এটা তো ভাই এখন আয়নার মতো পরিষ্কার, তাই না আমাদের কাছে? কি কারণে দেশের সমস্ত অর্গান, প্রশাসনের সর্ব অ্যাঙ্গেল থেকে ওনাকে সাহায্য করছিল এই অপরাধগুলো করার জন্য। ভাই সাধারণ কোনো অপরাধ না তো ভাই, সাধারণ কোনো অপরাধ না। আল কোরআনে লেখা আছে একজন মানুষকে হত্যা করা মানে সারা মানব জাতিকে হত্যা করা। কিন্তু এই কথা কি আমরা মানছি? আল্লাহ যে বলছে এটা জুলুম, এটা হারাম, জুলুম করা হারাম, সেটা কি আমরা মানছি? মানি নাই। মনে আছে চিটাগাঙের সেই মেয়েটির কথা, বাবার সাথে কথা বলতেছিল, বাবা তুমি কান্দো কেন, বাবা তুমি কান্দো কেন? তারপরে একটা গুলির আওয়াজ, একটা চিৎকার, সবকিছু শেষ। আজও তো কান্না করতেছে এই বাচ্চাটা। আরেকটা বাচ্চাকে দেখলাম, সে জানেন ছোটবেলায় তার বাবাকে সে হারাইছে, এই গুম ঘরে নিয়ে গেছে। সেই বুড়িগঙ্গাতে জানেন নৌকায় ঘুরে মাঝিদেরকে জিজ্ঞাসা করে, ও মাঝি ভাই এরকম চেহারা ছবি দেখায়, এই মানুষটাকে কি আপনারা কখনো দেখছেন এই নদীতে ভাইসা উঠতে? কোথাও তার লাশ দেখছেন? দেখেন নাই। সে মেয়েটা এখন অ্যাডাল্ট, এখন কি বলে জানেন? আমার বাবাকে যারা মাইরা যেখানে গুম করে রাখছেন, যেখানে লুকায় রাখছেন, আমাকেও মাইরা ওইখানে নিয়ে গুম করে রাখেন, ওইখানে নিয়ে কবর দিয়ে রাখেন, তাতেও আমি আমার বাবার স্পর্শ পাবো, আমার বাবার ছোঁয়া পাবো ওই মাটির মধ্যে। এরকম কথা বলে। এই কথাগুলা কেউ শুনতে চায় না, কারোই শোনার অপেক্ষা নাই। সবাই দেশটাকে সোনার বাংলা বানাইবার জন্য ঝামেলা পড়ছে। কিন্তু ডক্টর ইউনূস স্যার, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, শিশির মুনির এবং সাদিক কায়েমের মতো হাজার যুবক পিছনে দাঁড়ায় রয়েছে ভাই, ডক্টর ইউনূস স্যারের পিছনে দাঁড়ায় রয়েছে। এটা আপনারা মাথায় রাখেন। কেউ যদি মনে করে ওই আগের রাজনীতি দিয়া ক্ষমতায় চলে যেতে পারবে, ভুল ধারণা। যুগ পাল্টাইছে ভাই, এই সোশ্যাল মিডিয়ার যুগ। আজকালকার পোলাপান কোনো কিছুই ভুলে নাই ভাই। অতীতে যারা যেভাবে সরকার চালাইছে কেউ কিচ্ছু ভুলে নাই, সবকিছু নেটে ঘুরা বেড়াইতেছে। সামনে দেখতে পাবেন অতীতে যারা দেশ চালাইছেন এবং আন্তর্জাতিক দৃষ্টিতে তাদের দেশ চালানোর কি খ্যাতি পাইছিল, সেই খ্যাতিগুলা ধীরে ধীরে সামনে চলে আসবে। কোনো ভবন বাদ থাকবে না। এই হাওয়া ভবনে কি হয়েছে সেগুলো কিন্তু সামনে চলে আসবে। যেটাকে আমরা বলি রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি, এই কাদা ছোড়াছুড়ি তো আপনি বন্ধ করতে পারবেন না। কি করে আপনি মানুষের ব্যক্তি স্বাধীনতা কায়রা নিবেন? যা ইচ্ছা এখানে প্রকাশ করে দিবে। তো দেখবেন যখন এই যে তারেক রহমান সাহেব আসবে, তখনই দেখবেন এই সোশ্যাল মিডিয়া আবার একটা ঝড় উঠবে। কোন ঝড়? অতীতে কিভাবে ওনারা দেশ চালাইছে, অতীতে হাওয়া ভবনে কি হয়েছে, কোথায় কি কাণ্ড ঘটাইছে, বিদেশি পত্রিকায় কি নিউজ হয়েছে, বাংলাদেশের পত্রিকার হেডলাইন কি ছিল, সবগুলা সামনে চলে আসবে। তার মানে কি রাজনীতি করা কঠিন করে দিবে। এই রাজনীতিকে আপনারা কি কারণে এত কঠিন করলেন আমি জানি না। অনেক ডিফিকাল্ট করে ফেলছেন রাজনীতি। কিন্তু ইজি রাজনীতি কি ছিল জানেন? সবাই যদি মনে করতেন যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের উপরে দাঁড়ায় রয়েছি, ওই রক্তের উপরে দাঁড়ায় কথা বলছি। রক্তের সাথে তো আপনারা শপথ নিছেন, রক্তের সাথে শপথ নিয়া রক্তের সাথে কি বেইমানি করতে পারবেন? না, বেইমানি করতে পারবেন না, করার সুযোগও নাই। দেশ এমন একটা জায়গায় চলে গেছে ভাই, দেশ ওয়ান ওয়ে রোডে চলে গেছে ভাই, ওয়ান ওয়ে রোডে। দেশ ভুল পথে যায় নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই। এই যে ডাকসুর নির্বাচন হয়ে গেল 4টা বিশ্ববিদ্যালয়, নির্বাচনের পরে ওনাদের দিকে তাকান তো,
একেবারেই চেহারা চেঞ্জ না। আগে যেসব মাদক টাদক চলতো, হাইজ্যাক চলতো, কিডন্যাপ চলতো, মারামারি ধরাধরি চলতো, এই ডাকসুর নির্বাচনের পরে দেখতে পাইছেন এগুলো কিচ্ছু নাই। বরঞ্চ সবার জন্য কম্পিউটারের ল্যাব বানায় দিছে, ওই ল্যাবে যায় সবাই লেখাপড়ার দিকে মন দিতেছে, প্রত্যেকের রুমে রুমে এসি লাগাই দিছে। পুরা ইউনিভার্সিটির যে পরিবেশ বর্তমানে, ওইটাই হলো সোনার বাংলাদেশ। ইউনিভার্সিটির পরিবেশ বর্তমানে যা, ওইটাই সোনার বাংলাদেশ হইতে চায়। কেন আমি এই জওয়ানদের কথা বলতেছিলাম? এই জন্য বলতেছি যে দেখেন না, ডক্টর ইউনূস স্যার সবসময় যুবকদের কথা বলে, সবসময় বলে যুবকদের হাতে দেশটাকে ছেড়ে দিতে হবে, ওরাই দেশটাকে বাঁচাবে, ওরাই নতুন বাংলাদেশ গড়তে পারবে। বুড়োদের কথা কিন্তু বলে না। ওই জন্য আমি বললাম, এই যে 50 লক্ষ ছাত্র শিবির সারা বাংলাদেশে আছে না, তারাই এই দেশটার হাল ধরবে। এটা আপনারা মাথায় রাখেন। তাদেরকে শুধু একটা কথাই ইয়াদ রাখতে হবে যে আমরা শহীদদের সাথে বেইমানি করতে পারি না। জওয়ানরা জায়গা উঠছে, এই জওয়ানদের হাতে এই বাংলাদেশ। এই জওয়ানরা কথা দিছে, রক্তের সাথে কথা দিছে, রক্তের সাথে শপথ নিছে যে তোমাদের বিচার আমরা করবই, আমরা তোমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিব, আর ওই নতুন বাংলাদেশ হবেই। কেউ আটকাইতে পারবেন না। লেখা রাখেন, আপনারা সাদা কাগজ আজকে লেখা রাখেন, নতুন বাংলাদেশের পথে যেই কাটা হয়ে দাঁড়াবে সেই ধ্বংস হয়ে যাবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। গত কয়েক বছরে দেশে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল ও কলেজে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। বিপরীতে বাংলাদেশ শিক্ষাগত তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান 2024 অনুসারে একই সময়ে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মানে মাধ্যমিকের পর যখন উচ্চ মাধ্যমিকে যায়, তখন স্কুল থেকে তারা মাদ্রাসায় ভর্তি হয়। শিক্ষাবিদরা বলতেছেন যে দারিদ্রতা বৃদ্ধি, উচ্চ শিক্ষার ব্যয়, শিশু শ্রম এবং ক্রমবর্ধমান ইসলামী দর্শন ভিত্তিক রাজনীতি এই প্রবণতার মূল কারণ। মানে দারিদ্র তারা বলেছেন, আবার উচ্চ শিক্ষার ব্যয় বাড়ছে, শিশু শ্রম এটা বুঝলাম না, এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যে ইসলামী রাজনীতি যে বিকাশ ঘটতেছে, এটার প্রবণতাটাই মূল কারণ। এটা এই নিউ এজ পত্রিকার গবেষণা অনুযায়ী, তথ্য অনুযায়ী 2024 সালে জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল ও কলেজের স্কুল বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ছিল, মানে গত বছরে আর কি, 90,63,422 জন, যেখানে তার এক বছর আগে 2023 সালে মানে শেখ হাসিনার আমলে ছিল 94,05,785 জন। আবার 2022 সালে আরো বেশি ছিল, সেখানে ছিল 1,01,33,143 জন। 2021 সালে ছিল 1,01,90,022 জন। 2020 সালে ছিল 1,02,52,126 জন। তার মানে 2020 সাল থেকেই ধারাবাহিকভাবে কমতেছে। 2024 সালে মানে গত বছরে কলেজগুলিতে, কলেজ, ডিগ্রি কলেজ এবং মাস্টার্স কলেজ সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল 49,26,266 জন। তার এক বছর আগে মানে 2023 সালে এই সংখ্যা ছিল 50,93,891 জন। 22 সালে ছিল 48,32,170 জন। 21 সালে ছিল 47,36,962 জন এবং 2020 সালে ছিল 46,35,121 জন। এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাদ্রাসাগুলির ক্ষেত্রে 2024 সালে দাখিল, আলিম, ফাজিল এবং কামিল মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ছিল, মানে 2024 সালে গত বছরে 27,96,191 জন। তার আগের বছর ছিল 27,58,504 জন। 2022 সালে ছিল 27,62,277 জন। 21 সালে ছিল 26,57,252 জন এবং 2020 সালে ছিল 25,53,449 জন। যদিও এখনো স্কুলে কলেজে শিক্ষার্থীর সংখ্যা বেশি, বাট আস্তে আস্তে মাদ্রাসাটা বাড়তেছে। এখন এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এমিরেটস অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেন যে এই পরিস্থিতির মূল কারণ হচ্ছে অর্থনৈতিক। তিনি মনে করেন যে এটা অর্থনৈতিক কারণ। তিনি বলেন যে স্কুল ও কলেজে পড়াশোনা মাদ্রাসার তুলনায় বেশি ব্যয়বহুল। তিনি আরো বলেন যে বর্তমানে দেশে দারিদ্র্যের হার বাড়তেছে। বিশ্ব ব্যাংক 7 অক্টোবর একটা প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশের দারিদ্রতা আরো খারাপ হয়েছে, কারণ 2023-24 অর্থ বছরে এই দারিদ্রতার হার 20.5% থেকে 2024-25 অর্থ বছরে এটা 21.2% পৌঁছেছে। আগস্ট মাসে স্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার 2025 সালের মে মাসে দারিদ্র্যের হিসাব করে 27.93% করেছে, যা 2022 সালে 18.7% ছিল। 2022 সালে ছিল 18.7%, বর্তমানে হয়েছে 27.93%। অনেক বাড়ছে। যদিও হাসিনার আমলে এইসব রিপোর্ট অনেক কিছু তারা ভুয়া রিপোর্ট করে এগুলো কমিয়ে দেখাইতো। মঞ্জুর আরো বলেন যে কেবল দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষই নয়, বর্তমানে দারিদ্র সীমার সামান্য উপরে থাকা মানুষরাও তাদের সন্তানের শিক্ষার খরচ বহন করতে পারতেছে না। তাই কিছু ছাত্রকে মাদ্রাসায় স্থানান্তরিত করা হয়েছিল যেখানে শিক্ষার খরচ কম
এবং কেউ কেউ উপার্জনের জন্য বিভিন্ন কাজও শুরু করেছিলেন। এডুকেশন ওয়াচ স্টাডি 2023 বাংলাদেশে স্কুল শিক্ষা মহামারী পরবর্তী স্থিতিস্থাপকতা এবং স্থায়িত্বের ফলাফল অনুসারে 2023 সালের প্রথম 6 মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যয় যথাক্রমে 25% এবং 51% বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত শিক্ষক রাখা এবং বাণিজ্যিক গাইড বই এবং নোটবুক কেনার প্রবণতা। 2024 সালের মার্চ মাসে শুরু হওয়া এবং বেসরকারি সংস্থাগুলোর একটি জোট ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন দ্বারা পরিচালিত এই গবেষণাটি আরো পর্যবেক্ষণ করেছে যে